সমাসের ধারাবাহিক আলোচনায় আমাদের এ পর্বের আলোচনার বিষয় সমাস যে ৬ প্রকার তার মধ্যে শেষ প্রকার সেটি হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি সমাসটা বুঝতে একটু কঠিন। বহুব্রীহি সমাস বুঝতে গেলে আমাদেরকে শব্দ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, কারণ বহুব্রীহি সমাসের মূল যে ফোকাস সেটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না, এটা তৃতীয়, ভিন্ন বা আলাদা আর একটা অর্থ প্রাধান্য পায়। এই শব্দগুলোর মধ্যেই বহুব্রীহির অর্থ লুকানো থাকে। আমাদের মূল কাজ যেটা হবে এই অর্থগুলো খুঁজে বের করা। আমরা এর আগেও বলেছিলাম যে বহুব্রীহি নিজেই একটা বহুব্রীহি সমাস। কী জন্য বহুব্রীহি নিজেই একটা বহুব্রীহি? বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে অনেক ধান আছে, মানে অনেক ধানের মালিক, এরকম একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে বহুব্রীহির মূল সংজ্ঞা কি? আমরা বলেছি যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয়, ভিন্ন বা আলাদা কোনো অর্থ প্রাধান্য পায় সেটাই হচ্ছে কি বহুব্রীহি। একটা সহজ এক্সাম্পল দিয়ে শুরু করি। যেমন ধরেন অসুখ, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আচ্ছা, শব্দটা তৈরি হলো যেভাবে, সেটা হচ্ছে অসুখ মানে হচ্ছে সুখের অভাব। কিন্তু এখন আমরা অসুখ বলতে কি বুঝি? এখন আমরা অসুখ বলতে বুঝি রোগ। তাহলে দেখেন তো, এই যে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কি মিল আছে? মিল কিন্তু নাই। এই যে দেখেন, এখানে অ মানে নাই, সুখ মানে সুখ, সুখ নাই, এইটাকে না বোঝায় একটা রোগকে বোঝাচ্ছে। মূলত এটাই হচ্ছে বহুব্রীহি। আরও সহজ এক্সাম্পল দিই, দেখেন পাঞ্জাবি, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আচ্ছা, পাঞ্জাবি বলতে মূলত পাঞ্জাবের যে অধিবাসী, পাঞ্জাব প্রদেশের যে অধিবাসী, তাদেরকে বলা হতো কি পাঞ্জাবি। এখন দেখেন পাঞ্জাবিকে আমরা নর্মালি কেউ যদি বলে পাঞ্জাবি শব্দটা, কেউ উচ্চারণ করা মাত্রই আমরা কি বুঝবো? যে পোশাক বোঝাচ্ছে। তাহলে দেখেন কোথায় পাঞ্জাবের অধিবাসী আর কোথায় একটা গায়ে দেওয়ার জন্য পোশাক, এই যে অর্থের যে চেঞ্জ, রিভার্স হয়ে গেছে, এটাই হচ্ছে বহুব্রীহি। আরও যদি এক্সাম্পল দেই, সহজ এক্সাম্পল, দেখেন বলদ, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। বলদ শব্দটার আপনি যদি ব্যাস বাক্য করেন এরকম পাবেন, বল দেয় যে। আচ্ছা, প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণী বল দেয়। এখন সবাইকে কি বলদ বলা যাবে? সবাইকে বলদ বলা যাবে না। বলদ বলতে আমরা যেটা বুঝতেছি, একটা বয়স্ক গরু, সেটাকে আমরা বুঝতেছি কি বলদ। খেয়াল করে দেখেন, বল দেয় যে, এখানে পূর্বপদ বল, এইটারও কোনো অর্থ প্রাধান্য নাই, পরপদ দেয়া, এইটারও কোনো অর্থ প্রাধান্য নাই, আলাদা একটা কিছুকে বোঝাচ্ছে, সেটাই হচ্ছে কি বহুব্রীহি। তারপর গবেষণা শব্দটার সাথে সবাই কম বেশি পরিচিত। আচ্ছা, গবেষণা মানে কি? গো এসোনা, গো মানে হচ্ছে গরু, এসোনা মানে কি খোঁজা। তাহলে কি গরু খোঁজা হচ্ছে গবেষণা? গরু খোঁজা কিন্তু গবেষণা না। দেখুন, এখন গবেষণা বলতে আমরা কি বুঝি? রিসার্চ। গবেষণা বলতে আমরা কি বুঝতেছি? রিসার্চ। তাহলে দেখেন, এই যে উৎপত্তিগত শব্দের সাথে ব্যবহারিক একটা কি আছে, পার্থক্য চলে আসছে। এটা মূলত বহুব্রীহির কনসেপ্টটা বোঝানোর জন্য আমি বললাম। আর বহুব্রীহির যখন আমরা প্রকারভেদে চলে যাব, প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করলে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, আসলে বহুব্রীহি কী। বহুব্রীহির বিষয়টা হচ্ছে এমন, পূর্বপদ পরপদ কাউকে না বুঝে আলাদা একটা জিনিসকে বোঝাবে। চলেন আমরা এক্সাম্পলগুলোতে চলে যাই, সেই সাথে প্রকারভেদগুলো একটু আলোচনা করি, তাহলে বুঝতে সহজ হবে। বহুব্রীহি অনেক প্রকার, অনেকগুলো ব্যাকরণ বইয়ে দেওয়া আছে 8 প্রকার, কোনো কোনো জায়গায় দেওয়া আছে 7 প্রকার। আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড হিসেবে 8 প্রকারকেই ধরে নিচ্ছি আর কি। এখন দেখেন, প্রথমটার নাম হচ্ছে কি সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি এই বিষয়টা কি দেখেন, আপনারা মনে রাখবেন এইভাবে, এখানে সমান শব্দটা আছে। সমান মানে কি? ইকুয়াল। ইকুয়াল মানে আপনাকে এখানে বুঝতে হবে যে এখানে বিশেষ্যও থাকবে, বিশেষণও থাকবে। তার মানে সমানাধিকরণ হচ্ছে সেই ধরনের বহুব্রীহি যে বহুব্রীহিটাতে কি বিশেষ্য পদও থাকবে, বিশেষণ পদও থাকবে। এই বিশেষ্য এবং বিশেষণ দুইটা মিলে যে বহুব্রীহিটা হয়, এবং যেখানে পূর্বপদ এবং পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য পায় না, সেটা হচ্ছে কি সমানাধিকরণ বহুব্রীহি। দেখেন, আমরা একটা এক্সাম্পল লিখেছি নীলকণ্ঠ। আচ্ছা, এখন এটার যদি আমি ব্যাস বাক্য করি, ব্যাস বাক্যটা হবে এরকম, নীলকণ্ঠ যার। এখন নীলকণ্ঠ বলতে কি নীলকণ্ঠ যার তাকে বোঝাচ্ছে না, নীলকণ্ঠ বলতে বোঝাচ্ছে হচ্ছে শিবকে। তার মানে কি, যে কণ্ঠ দ্বারা সব বিষ হজম করে ফেলতে পারে। এরপর দেখেন, আমরা বলছি হতশ্রী। আচ্ছা, হতশ্রী এর ব্যাস বাক্য কি? হত হয়েছে শ্রী যার,
তাহলে আপনি খেয়াল করেন এই যে নীলটা ছিল কি বিশেষণ, আর কণ্ঠ হচ্ছে কি নাউন বা বিশেষ্য। সেমভাবে হত হচ্ছে কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, শ্রী হচ্ছে কি সৌন্দর্য নাউন। তার মানে হত হয়েছে শ্রীজার। এখানে দেখেন হতকেও বোঝাচ্ছে না, শ্রীকেও বোঝাচ্ছে না, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। কি বললাম? একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এই যে এটাই হচ্ছে বহুব্রীহি। আর স্পেসিফিকভাবে যদি বলি তাহলে এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। কেন সমানাধিকরণ বহুব্রীহি? কারণ এখানে একটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, আর একটা কি আছে, নাউন আছে। আচ্ছা, একই রকম বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। এখন দেখেন বেধিকরণ বহুব্রীহি। বেধিকরণ বিষয়টা কি? বেধিকরণ মনে রাখবেন দুইটাই বিশেষ্য। বেধিকরণে দেখেন বয়ের একটা প্রভাব আছে। কি বললাম? দুইটাই কি বিশেষ্য। তাহলে দুইটা বিশেষ্য পদ যোগে আর বাকি বহুব্রীহির বৈশিষ্ট্য নিয়ে যে সমাসটা হবে সেটাকে আমরা বলবো কি বেধিকরণ বহুব্রীহি সমাস। আচ্ছা, খেয়াল করেন 80-20। 80 এই শব্দটা কি? 80 মানে কি দাঁত, 20 মানে তো 20 প্রয়োজন। আচ্ছা, 80-তে 20 যার, তাকে বলা হচ্ছে কি 80-20। এখন অনেকগুলো প্রাণীর দাঁতেই বিষ আছে, বাট সব প্রাণীকে কিন্তু 80-20 বলা যাচ্ছে না। 80-20 হচ্ছে কাকে বলা হচ্ছে? সাপের একটা প্রতিশব্দ হচ্ছে কি 80-20। তাহলে দেখেন এই যে 80 মানে দাঁত, 20 মানে তো 20, 80কেও বোঝাচ্ছে না, 20কেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? সাপকে। ইন্ডিকেট করতেছে কাকে? সাপকে। এই বিষয়টাই হচ্ছে বহুব্রীহি। এরপর দেখেন আমরা লিখেছি কথা সর্বস্ব। তার মানে কি কথা সর্বস্ব যার, দুইটাই নাউন। আচ্ছা, এখানে একটা চমৎকার এক্সাম্পল আছে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখেন বঙ্গবন্ধু এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? খেয়াল করেন, দেখেন বঙ্গবন্ধু, আপনি যখন ব্যাস বাক্য করবেন বঙ্গের বন্ধু, এটা কিন্তু তৎপুরুষ সমাস হয়ে যাবে। তৎপুরুষ সমাস হয়ে যাবে কেন? কারণ হচ্ছে বঙ্গের বন্ধু র বিভক্তি লোপ পেয়ে গেল, হয়ে গেল বঙ্গবন্ধু। কিন্তু আপনি যখন, আচ্ছা সবাইকে কি বঙ্গবন্ধু বলা যাবে? আপনি বা আমি, আমরা কি নামের আগে বঙ্গবন্ধু লাগাইতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ বঙ্গবন্ধু বলতে বঙ্গকেও বোঝাচ্ছে না, বন্ধুকেও বোঝাচ্ছে না, বা বঙ্গের বন্ধুকেও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে একজন স্পেসিফিক ব্যক্তিকে, শেখ মুজিবুর রহমানকে বোঝাচ্ছে যে বঙ্গবন্ধু। তাহলে দেখেন এই যে বঙ্গবন্ধু, বঙ্গকেও বোঝাচ্ছে না, বন্ধুকেও বোঝাচ্ছে না, জাতির জনক শেখ মুজিবকে বোঝাচ্ছে। তাহলে এই যে পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য নেই, আলাদা একটা জিনিসকে বোঝাচ্ছে। এটাই হচ্ছে কি বহুব্রীহি। আর দুইটাই নাউন হওয়ার কারণে এটা হয়ে যাবে কোন ধরনের বহুব্রীহি? বেধিকরণ বহুব্রীহি। এবার আসি মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারায় আমরা আলোচনা করেছি। একই জিনিস, মাঝখান থেকে পদ লোপ পাবে। কর্মধারার ক্ষেত্রে যেটা হয়েছে পরপদের অর্থটা প্রাধান্য পেয়েছে। এখানে তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পাবে? কোনোটাই পাবে না। খেয়াল করে দেখি, আমরা এক্সাম্পল লিখেছি হাতে খড়ি, তারপর এক্সাম্পল লিখেছি বিড়াল চোখে। আচ্ছা, হাতে খড়ি এই বিষয়টা কি? হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, যদি আমরা ব্যাস বাক্য করি এরকম ব্যাস বাক্য পাবো। তাহলে যখনই আপনার সামনে এই শব্দটা আসতেছে হাতে খড়ি, আপনার মাথায় কিন্তু হাতও আসতেছে না, খড়িও আসতেছে না, একটা কি অনুষ্ঠান আসতেছে। যখন আপনার মাথায় এই শব্দ আসতেছে বিড়াল চোখি, দেখেন আপনি বিড়ালকেও বোঝাচ্ছেন না, চোখকেও বোঝাচ্ছে না, বাট বিড়ালের মতো চোখ একজন মানুষকে বোঝাচ্ছে। ইংলিশে বললে আরও সহজে বুঝবেন, যেটাকে বলে ক্যাটস আই। তাহলে কি বললাম? বিড়াল চোখি, বিড়ালের মতো চোখ, এরকম একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এইটার নামই হচ্ছে কি বহুব্রীহি। আচ্ছা, এখন মধ্যপদলোপী কেন হলো? মাঝখান থেকে পদলোপ পাচ্ছে এই জন্য। এখন এখানে প্রশ্ন চলে আসতে পারে যে ভাই বিড়ালের ন্যায় চোখ যার, এখানে তো শেষ থেকে পদলোপ পাচ্ছে। এই জন্যই মধ্যপদলোপী বহুব্রীহির আরেক নাম হচ্ছে অন্তপদলোপী বহুব্রীহি সমাস। আপনি ব্যাস বাক্যের ওই শেষের কথাগুলো যদি মাঝখানে নিয়ে আসেন তাহলেই দেখবেন মাঝখান থেকে পদলোপ পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় বুঝতে পারছেন মধ্যপদলোপী সহজ বিষয়। এরপর আসেন নয়ীয় বহুব্রীহি সমাস। আচ্ছা, নয়ীয় বহুব্রীহি একটু রিমাইন্ড করার চেষ্টা করেন যে এরকম আমরা আরেকটা কি পড়েছি, আরেকটা পড়েছি নয়ীয় তৎপুরুষ। আপনাদের হয়তো মনে থাকবে নয়ীয় তৎপুরুষ। তাহলে দেখেন নয়ীয় তৎপুরুষ আর নয়ীয় বহুব্রীহি একই, ওইটা জাস্ট তৎপুরুষের বৈশিষ্ট্য ধারণ করে, আর এটা কার বৈশিষ্ট্য ধারণ করতেছে? বহুব্রীহির। দেখেন আমরা এক্সাম্পল দিয়েছি অজ্ঞান। অজ্ঞান মানে কি? নেই জ্ঞান। যখন আপনি ব্যাস বাক্য করবেন নেই জ্ঞান, তখন জ্ঞানটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তার মানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কিন্তু যখন আপনি ব্যাস বাক্য করতেছেন নেই জ্ঞান যার,
দেখেন নেই জ্ঞান যার অজ্ঞান, এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন পূর্বপদও বোঝাচ্ছে না, পরপদও বোঝাচ্ছে না, আলাদা অর্থ বোঝাচ্ছে। তখন হয়ে যাবে কি নয়ও বহুব্রীহি। এবার আসেন নেই জানা, তাহলে আমার ব্যাস বাক্য করতে হবে কি নেই জানা যা। তাহলে কি যেটা আমার জানা নেই তার মানে কি না জানা বা অজানা একটা লিখলেই হবে বা একটা দিলেই হবে। তাহলে বহুব্রীহির বিষয়টা যদি আপনি বুঝে থাকেন তাহলে ইতোমধ্যে এইটা বুঝতে পারছেন যে বহুব্রীহির ব্যাস বাক্য করতে গেলে আমাকে যে, যা, যিনি, তিনি এই শব্দগুলো নিয়ে আসতে হবে। এই শব্দগুলো কেন নিয়ে আসতে হবে? এই শব্দগুলো নিয়ে আসলেই পূর্বপদ পরপদ এগুলো কী হয়ে যাবে? স্ল্যান হয়ে যাবে। এখানে আর এগুলোর কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। আপনি আরও দেখেন, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অলুক বহুব্রীহি। অলুক নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আমাদের। অলুক দ্বন্দ্ব পড়েছি আমরা, অলুক তৎপুরুষ পড়েছি। এবার আসি অলুক বহুব্রীহি। তিনটা একই জিনিস। অলুক মানে কি? অলুক মানে হচ্ছে কি বিভক্তি লোপ না পাওয়া। তার মানে এখানেও বিভক্তি লোপ পাবে না। দেখেন গলায় গামছা, এটা একটা বাগধারাও। আমরা জানি কি গলায় গামছা মানে কি অপমানজনক একটা জিনিস, তাই না? তাহলে দেখেন পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য নাই, আলাদা একটা অর্থ বোঝাচ্ছে। এই জন্য এটা হয়ে গেছে কি অলুক বহুব্রীহি। অলুক কেন? কারণ এই বিভক্তিটা লোপ পায় নাই। এই যে বিভক্তিটা অন্তস্থ কোন বিভক্তি? অন্তস্থ হচ্ছে সপ্তমী বিভক্তি। এই যে বিভক্তিটা লোপ না পাওয়ার কারণে এটা অলুক হয়ে গেছে। এরপর খেয়াল করেন গায়ে পড়া। গায়ে পড়া স্বভাব আমরা বলি না? দেখেন গায়ে পড়া বলতে কেউ কারো গায়ে পড়ে যাচ্ছে এটা বোঝাচ্ছে না, এটা একটা স্বভাবের নাম। একটা কি স্বভাবের নাম, আলাদা একটা জিনিস বোঝাচ্ছে। এখানে এই যে এ বিভক্তি এইটা থাকার কারণে এটার নাম হয়ে গেল কি অলুক। আমার মনে হয় অলুক আপনারা বুঝতে পারছেন। অলুক খুবই সহজ। এবার আসি প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস নাম শুনে বোঝা যাচ্ছে যে এখানে প্রত্যয়ের একটা ব্যবহার আছে। প্রত্যয়ের একটা ব্যবহার আছে কীরকম? আগেরগুলোতে কি তাহলে প্রত্যয়ের ব্যবহার ছিল না? ছিল, কিন্তু এখানে স্পষ্টত ব্যবহার আছে, খুবই পরিষ্কারভাবে প্রত্যয়ের ব্যবহার এখানে আমরা দেখতে পাবো। তাহলে যে বহুব্রীহি সমাসের শেষে প্রত্যয় যুক্ত আছে সেগুলোকে আমরা বলছি কি প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। দেখেন আমরা এক্সাম্পল লিখেছি ঘর মুখ। এই যে ঘর মুখ মানে কি ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে টান যার। খেয়াল করেন মুখ, এই শব্দটা মুখ শব্দ মূল শব্দ, এর সাথে কি হয়েছে ও প্রত্যয় যোগ করে আমরা করেছি কি ঘর মুখ। এবার আসি দো টানা মানে কি দুই দিকে টান যার, এমন একটা অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে এই যে টান যোগ কি আপ্রত্যয় যোগে যেটা হয়েছে সেটাই হচ্ছে কি দো টানা মানে টানা। এই যে এই ধরনের শেষে শব্দের শেষে যদি প্রত্যয় যোগে কোনো বহুব্রীহি সমাস হয় সেগুলোকে আমরা বলবো কি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। এবার আসি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস নিয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম, তারপরেও একটু আলোচনা করব। এখানে যদি কারো বুঝতে সমস্যা হয় আপনাকে অবশ্যই দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহি এইটার ভিডিওটা দেখে আসতে হবে। আসেন সংখ্যাবাচক বলেছিলাম আমরা কি পূর্বপদে একটা কি থাকবে সংখ্যাবাচক শব্দ থাকবে। যেমন ধরেন এক্সাম্পল দেই এক গুয়ে, একদিকে গোজার, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যে খুবই একরোখা। আবার দেখেন একরোখা শব্দটাও কিন্তু একটা সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে পূর্বপদের সংখ্যাবাচক আর যদি বহুব্রীহির বৈশিষ্ট্য থাকে সেটাকে আমরা কি বলবো সংখ্যাবাচক বহুব্রীহি। এবার আসি বেতিহার বহুব্রীহি। বেতিহার বিষয়টা আসলে কি? আচ্ছা দেখেন বেতিহার খুবই গুরুত্বপূর্ণ একটা বহুব্রীহি সমাস এবং এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন হয়। বেতিহারের বিষয়টা খেয়াল করেন। বেতিহার বুঝতে গেলে আপনাকে তিনটা কন্ডিশন মাথায় রাখতে হবে। কি বললাম? যে কোনো কিছু বেতিহার হতে হলে তিনটা শর্ত লাগবে। প্রথম এক নাম্বার শর্ত যেটা একই সময়ে হতে হবে। বেতিহার তাহলে কি বলছি একই সময়ে হতে হবে। দুই নাম্বার কন্ডিশন যেটা একই স্থানে হতে হবে। আর তিন নাম্বার শর্ত বা কন্ডিশন যেটা সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন কর্তা থাকতে হবে। তাহলে বেতিহারের তিনটা বৈশিষ্ট্য কি বললাম? বেতিহার আমরা চিনব কিভাবে? একই স্থান, একই সময়, আর কি বলেছি ভিন্ন ভিন্ন কর্তা। দেখেন বেতিহারের আমি একটা এক্সাম্পল লিখেছি হাতাহাতি, এখান থেকে অসংখ্য এক্সাম্পল লেখা যাবে। কানাকানি, চোখাচোখি, মারামারি, দেখা দেখি। আচ্ছা এই টাইপ যেগুলো আছে সবগুলোই হচ্ছে কি বেতিহার। এখন আমি যে তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছি সেগুলোর সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন।
হাতাহাতি। আচ্ছা, আমি বলেছিলাম একই সময়ে। হাতাহাতি কি ভিন্ন ভিন্ন সময়ে করা যাবে? করা যাবে না। এরপর যেটা বলেছিলাম একই স্থানে। আচ্ছা, দুই জায়গায় থেকে হাতাহাতি করা যাবে না। 3 নম্বর আমি যেটা বলেছিলাম ভিন্ন ভিন্ন কর্তা। আপনি নিজেই নিজের সাথে হাতাহাতি বা মারামারি বা চোখাচোখি বা হাসাহাসি এগুলো আপনি করতে পারবেন না। তাহলে দেখেন, এই যে হাসাহাসি, চোখাচোখি, মারামারি, এই 3টা কন্ডিশন ফিল আপ করতেছে সবগুলোই। তাহলে যেগুলো এই 3টা কন্ডিশন ফিল আপ করবে সেই ধরনের সমাসগুলোকে আমরা কি বলবো? বেতিহার বহুব্রীহি সমাস। এই গেল আমাদের মোট 8 প্রকার বহুব্রীহি সমাস। এরপর আরেকটা আছে, সেটা এই 8 প্রকারের মধ্যে পড়ে না, কিন্তু নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। আচ্ছা, নিপাতনে সিদ্ধ বিষয়টা কি? নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে যেটা কোনো নিয়ম কানুন মানে না, যেটা কোনো নিয়ম কানুনের ধার ধারে না, নিজের মতো করে হয়, সেটাকে বলা হচ্ছে কি? নিপাতনে সিদ্ধ। তাহলে আসেন, নিয়ম কানুনের ধার ধারে না কীরকম? যেমন একটা শব্দ আমি লিখেছি দ্বীপ, এইটার ব্যাসবাক্য হচ্ছে 2 দিকে অবজার। আমরা যে প্রকারভেদগুলো শিখলাম, আমরা যদি ক্যাটাগরিক্যালি ফেলতে যাই, কোনোটার মধ্যেই এটা পড়ে না। এই জন্য এটাকে আমরা বলছি কি? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। এরকম আরও আছে নর পশু, নর আকারে যে পশু, এরপরে কি জীবন মৃত, এই টাইপ কয়েকটা আছে যেগুলো হচ্ছে নিয়মকানুনের মধ্যে পড়ে না। সেগুলোকে আমরা কি বলেছি? সেগুলোকে আমরা বলেছি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। তাহলে এই ছিল আমাদের বহুব্রীহির আলোচনা। এই অংশটুকু থেকে আমরা মূলত জেনেছি বহুব্রীহি সমাস কী, বহুব্রীহি সমাসের বৈশিষ্ট্য কী, এবং বহুব্রীহি সমাসের বিভিন্ন প্রকারভেদ, যেমন সমানাধিকরণ, বেধিকরণ, মধ্যপদলোপী, নয়ীয়, অলুক, প্রত্যয়ান্ত, সংখ্যাবাচক, বেতিহার এবং সবশেষে নিপাতনে সিদ্ধ বহুব্রীহির উদাহরণ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সমাসের অন্যান্য 2টি প্রকারভেদ নিয়ে। একটি হচ্ছে নিত্য, অন্যটি হচ্ছে প্রাদি সমাস। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।